ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। যেদিন আমার ক্রাশকে প্রথম দেখি, তার দিক থেকে চোখ ফেরাতেই পারিনি। তার ফলস্বরূপ ড্রেনের মধ্যে গেলাম পড়ে। আর আমার শয়তান বান্ধবী আমাকে না তুলে হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে সেও আমার মতো ড্রেনের মধ্যে চিৎপটাং। ক্রাশ আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল। কি লজ্জাজনক ব্যাপার, ভাবা যায়? একদিন ক্রাশকে দেখিয়ে একটা ফকিরকে ভিক্ষা দিচ্ছিলাম। পাশ থেকে এক বন্ধু বলে উঠল, কী রে মিসমি, তুই তো জীবনে ফকিরকে 2 টাকা পর্যন্ত দিস না, আর আজকে 20 টাকা দিচ্ছিস, কি ব্যাপার বলতো? মনটাই তখন কইতাছিল, আল্লাহ তুমি দড়ি ফেলাও, আমি উপরে ওঠা যাই। যতবার দেখা হয়েছে তার সাথে ততবারই এমন ঘটনাই ঘটেছে। তাই আজকে ক্রাশকে বাদ দিয়ে ক্রাশের বাড়ি যাচ্ছি আমার ভবিষ্যৎ শ্বশুর শাশুড়িকে পটাতে। বন্ধুদের লাগিয়ে খবর নিয়েছি আমার ক্রাশ নাকি এই সময়ে বাড়ি থাকে না। আমার বাড়ি থেকে ক্রাশের বাড়ি বেশি দূর না, কয়েক বিল্ডিংয়ের পরে। মাসখানেক ধরে ভাড়া নিয়েছে তারা। নাচতে নাচতে সিঁড়ি দিয়ে ওঠার সময় এক টাকলা লোকের সাথে খেলাম ধাক্কা। লোকটাকে কিছু বলতে চেয়েও বললাম না। আমার ক্রাশের বাবা মা যদি জানতে পারে তার ছেলের বউ ঝগড়ুটে, তাহলে তো তারা আমাকে মেনে নেবে না, তাই না? তাই কিছু না বলে চলে আসলাম। লোকটি কিছু একটা হয়তো বলছিল, যাই হোক, ওই সব দিকে মাথা না দিয়ে আসল কাজে লেগে পড়লাম। কলিং বেল দেওয়ার আগেই দরজা খুলে গেল। সামনে তাকিয়ে আমি হাঁ হয়ে গেলাম। দেখি একটা ডাম, আনুমানিক 60 থেকে 90 কেজি ওজনের একটা মহিলা আমাদের দেখা তার পান খাওয়া দাঁত দিয়ে একটা হাসি দিয়া কইল, কেডা তুমি? আমি রোদের আম্মা। তুমি কেডাই? ততক্ষণে সেই ধাক্কা খাওয়ার টাকলা লোকটাও চলে এসেছে। জানতে পারলাম এনারাই নাকি আমার ক্লাসের বাবা মা। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। আমার এত সুন্দর হ্যান্ডসাম ক্লাসের বাবা মা যে, এটা শোনার পর 2 মিনিট কমাইছিলাম। যাই হোক, ক্লাসের জন্য হলেও এইটুকু মানতেই হবে। আমি তাদের সালাম দিয়ে কাঁদো কাঁদো ভাব নিয়ে বললাম, শাশুড়ি আম্মা, আমি আপনার ছেলের প্রেমিকা। আপনার ছেলে আপনাদের দেখে ভয় পায়, তাই আপনাদের আমার কথা বলতে পারছিল না, তাই আমি বলতে আসলাম। আমি তো আপনাকে দেখেই বুঝেছি আপনার শরীরের মতো আপনার মনটাও অনেক বড়, তাই না আম্মা? ক্লাসের মা আমার 2 গাল টেনে আদর করতে করতে ঘরে নিয়ে গেল আর বলতে লাগলো, আমার মগাজে পরিলাহান মাইয়ার লগে প্রেম করতে পারে, এইটাই তো আমরা ভাবতেও পারি নাই। আমি মনে মনে ভাবছিলাম আমি কোথায় এসে পড়লাম। এত সুন্দর পোলারে কেউ মগা কয়? পরপর 3টা মিষ্টি আমার মুখের মধ্যে দিয়ে বলল। তুমি বসো, আমি মগারের ডেকে আনি। আমি হতবম্ব হয়ে গেলাম। ক্রাশ আমার বাড়িতে এখন কি হইব? কিন্তু আমি আর থেকেও বেশি হতবম্ব হলাম মহিলাটি যারে আনলো তারে দেখা। ছেলেটি মহিলাটির থেকেও মোটা। বারবার তার মাকে বলছিল তার নাকি কোনো গার্লফ্রেন্ডই নেই, কিন্তু আমাকে দেখার পর কইল, আম্মা ঠিক কইছ, এইটা আমার গার্লফ্রেন্ড, আমি আজকেই বিয়ে করবো। আমি এবার শিওর হলাম আমি ভুল ঠিকানায় আইছি। এখন পালামো কেমনে? এই পোলারে আমি কেন কোনো মাইয়ার বিয়ে করতে চাইবো না। কোনো মতে ঘরের ভেতর থেকে দৌড়ে বাইরে আসলাম। পেছন পেছন তারাও আসলো। হঠাৎ সামনে তাকিয়ে দেখি
আমার ক্লাসের সাথে দুইজন ব্যক্তি। বুঝতে পারলাম এনারাই আমার আসল শ্বশুর শাশুড়ি। আর আমার শ্বশুর আবার আর কেউ না, আমার কলেজে ইংরেজি টিচার। এখন আমার কি হবে? মনে মনে বললাম, আজকেই তুই শেষ রে মিসমি, আজকেই তুই শেষ। পেছন থেকে ওই মহিলা বলতে লাগলো, আফা দেখেন, এটা আমার ছেলের বউ। আমার মান সম্মান যেটুকু ছিল তাও গেল। আমার ক্রাশ আমার দিকে পুরো কুঁচকে তাকিয়ে আছে। মনটাই চাইতেছিল পায়ের নিচে গ্রামীণ সিম লাগিয়ে বলি, চলো বহু দূরে। আমি কোনো মতে শুকনো একটা হাসি দিয়ে স্যারের দিকে তাকিয়ে বললাম, রং নাম্বার। কইয়া দিলাম এক দৌড়। পেছনে কি হলো তাকিয়ে দেখার সময় আমার নাই। শয়তান বন্ধুগুলোরে পাইলে না ছাড়মু না। এদের মতো বন্ধু থাকলে কি আর শত্রু লাগে? এইরকম একটা চিড়িয়াখানার ঠিকানা দিছে। আমি মিসমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের দুই মাত্র বড় সন্তান। বাবা হাই স্কুলের টিচার, মা হাউসওয়াইফ। পরের দিন কলেজে গিয়ে শয়তান বন্ধুদের খুঁজছি, কিন্তু একটারেও পাচ্ছি না। হঠাৎ তাকাই দেখি আমার ক্রাশ এদিকেই আসছে। আমাকে কালকের কথা যদি কিছু জিজ্ঞেস করে তখন কি বলবো ভেবেই দিলাম এক দৌড়। গাছতলায় এসে দেখি আমার শয়তান বন্ধুগুলো এখানে বসে আছে। আমাকে দেখে দিল ক্লাসের মধ্যে এক দৌড়। পেছন পেছন গিয়ে ওদের কিছু বলার আগে ক্লাসের স্যার চলে আসলো। হঠাৎ পাশে তাকিয়ে দেখি আমার ক্লাস। সে নাকি আজকে আমাদের ইংরেজি ক্লাস নেবে। ওনার বাবা মানে আমাদের ইংরেজি স্যার একটা কাজের জন্য কিছুদিনের জন্য বাহিরে গেছে। সেইটা দেখা মুই ভয়ে মরি। আর মোর ক্লাস নাকি নিবে সেই ক্লাস। ও মা গো, ভাবা যায় সে নাকি অনার্স 3য় বর্ষে পড়ে ইংরেজিতে। ভাবা যায় আমার পিচ্চি পিচ্চি দেখতে ক্লাসটা এত বড়। স্যারের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল বাংলা স্যার। যাই হোক, কিছুতেই বুঝতেছি না দেওয়ান যাইব না। চশমা পরলে ভালো ছাত্রী একটা ভাব আসবে। তাই আমাদের ক্লাবের সব থেকে ভালো ছাত্রীর চশমা নিয়ে পরে নিলাম। ঘুষ হিসেবে তারে দিতে চাইলাম ফুচকা, কিন্তু এখন আর চোখে দেখতেছি না। খোলার আগেই আমার ক্রাশ আমারে বলল, হেই, তুমি তোমার ইংরেজি বইয়ের 10ম পৃষ্ঠা থেকে রিডিং পড়ো তো। বই তুলে কিছু পড়ার আগেই সবাই হাসাহাসি শুরু করে দিল, কারণ আমি নাকি বইটা উল্টো ধরেছি। বাধ্য হয়ে কোনো মতো চশমা খুলে পড়তে লাগলাম। পড়া শেষ করে তাকিয়ে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এদের আবার হলোটা কি? বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, মুখটা বন্ধ কর, নইলে মশা ঢুকে যাবে। আমার ক্রাশ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মুখ ওড়না দিয়ে ঢেকে বললাম, অমন করে তাকাবেন না, আমার শরম লাগে। সবাই হাসাহাসি শুরু করে দিল। ক্রাশ তো হতবম্ব হয়ে বলল, তুমি বুঝি ক্রিম আফার হারিয়ে যাওয়া বোন? আমি অবাক হয়ে বললাম, কেন? না, মানে দুজনের ইংরেজি উচ্চারণই অনেক সুন্দর তো, তাই আর কি। যেভাবেই বলুক, প্রশংসাই প্রশংসা। আর কিছু বলার আগেই সে বলল, থাক, আর কিছু বলতে হবে না, আমি পড়াবো এখন। ক্লাস শেষ করে বের হয়ে গেল। আমিও পেছন পেছন আসলাম। হঠাৎ দেখি কালকের ওই মগা আমাকে দেখে তার ফোকলা দাঁতের হাসি দিয়ে এগিয়ে এসে বলল, আম্মা তোমার আব্বার নাম্বার চাইছে। আমি বিরক্ত হয়ে বললাম, কেন? তোমার আর আমার বিয়ের কথা বলতে। আমি টাস্কি খাইয়া কইলাম, জীবনে শুনছেন মশা আর হাতের বিয়ে হয়? সে বলল, না তো। শুনুন, মশার সাথে মশার বিয়ে হয়, আর হাতের সাথে হাতির বিয়ে হয়। সে কিছু বলার আগেই আমার বন্ধুরা চলে আসলো। এসেই এই মগারে দুলাভাই দুলাভাই কইয়া ডাকতে লাগলো। মেজাজ গেল বিগড়ে। কিছু বলবো এমন সময় পাশে তাকিয়ে দেখি আমার ক্রাশ যেতে আমাদের উদ্দেশ্য করে বলল, তোমার ইংরেজির মতো তোমার জামাইটাও সেই। এভাবে বন্ধুদের সামনে অপমান হব ভাবতেই পারিনি। মনে মনে গাইতে লাগলাম,
আমি পারি না, আমি পারি না, আমি কেন যে মরি না, আজরাইল কি চেনে না আমারে, আজরাইল কি চেনে না আমারে। কলেজ ছুটির পরে বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে বললাম, শোন, এই দিনই দিন নয়, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, তোদের কাউরে আমি ছাড়ব না। বন্ধুরা মাপ চাইল, সবাই মিলে আমার আবার দয়ার শরীর, তাই মাপ কইরা দিলাম। বাড়ি ফিরতেই আমার একমাত্র বাদর বোন আম্মুরে ডাকতে ডাকতে বলল, আম্মু দেখো তোমার পটের বেবি এসেছে। রেশমির বাচ্চা, তোরে কিন্তু ছাড়বো না। উল্টো পাল্টা নামে ডাকলে সে আমারে একটা ভেংচি দিয়ে চলে গেল। ততক্ষণে আম্মু চলে এসেছে, এসেই আমাকে বলল, তোর অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট দিচ্ছে 7 দিন আগে, জানাস নাই কেন? মনে মনে ভাবছিলাম, হায় রে, আম্মু জানলো কিভাবে? এখন আমার কি হবে? হাতে একটা খুন্তি নিয়ে বলল, তোর রেজাল্ট সব সময় কেন খারাপ হবে বল? পাশের বাড়ির মেয়েটার থেকে শিখতে পারিস না কিছু? ওর পা ধোয়া পানি খাবি তুই। বিয়ে করার বয়সে পড়াশোনা করলে রেজাল্ট তো খারাপ হবেই, কথাটা মনে মনে বললাম। যাই হোক, মায়ের সামনে এই কথা বলার সাহস আমার নাই। আম্মু, তুমি জানো, পাশের বাড়ির ওই মাইয়াটারে এক পোলার লোকে দেখলাম পার্কের মধ্যে যাচ্ছে। এটাও কি শিখে রাখবো? আম্মু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, না না, কারো থেকে কিছু শেখা লাগবে না, ফ্রেশ হয়ে এসে খেয়ে পড়তে বস। বই হাতে নিয়ে বসে আছি। 1 ঘন্টা ধরে ক্লাস পড়া দিচ্ছে। কালকে সবার আগে আমি পড়া দেবো বলে ঠিক করেছি। এর মধ্যে 3 বার এসে আমার শয়তান বোনটা মাথায় হাত দিয়ে দেখে গেছে জ্বরটর আসছে নাকি। এতক্ষণ বই নিয়ে বসে আছে, তার নাকি হজমই হচ্ছে না। যাই হোক, ওরে পরে দেখে নিব, কিন্তু এখন কি করব? পড়া তো মাথায় ঢুকতেছে না। দুঃখের কথা, আর কি কমু, আমার থাইকা আমার বইগুলোর স্বাস্থ্য খুব ভালো। বাবা বাড়িতে নেই, বাধ্য হয়ে ছোট বোনরে বললাম, আমার একটু বুঝাই দে তো। সে অবাক হয়ে বলল, তোমার লজ্জা লাগে না? কলেজে পড়ে ক্লাস 6 পড়া বোনের কাছে ইংরেজি বুঝাই যাও। নিজের মাথায় নিজেই একটা বাড়ি মারলাম। আমি ভুলেই গিয়েছিলাম আমার ট্যাবলেট বোন শুধু মুখে বড় হয়েছে, হাতে পায়ে নয়। সে কেমনে আমাকে বুঝাবে? বই খাতা গুছিয়ে রাখলাম, এগুলো আমার জন্য নয়, বাবা আসলে না হয় শিখিয়ে নিব। পরের দিন ক্লাসে ক্রাশ আর পড়াটরা ধরলো না, তবে সবাইকে জিজ্ঞেস করলো বড় হয়ে কে কী হতে চায়। সবাই এক এক করে উত্তর দিল। এবার আমার পালা। আমাকে জিজ্ঞেস করতেই মনে মনে বললাম, আপনার বউ, আর মুখে বললাম ডাক্তার। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। ক্রাশ হতবম্ব হয়ে হতাশার স্বরে বলল, লাইক সিরিয়াসলি তুমি মানবিকে পড়ে ডক্টর হবে? এবার বুঝলাম সবার হাসির কারণ। তাড়াহুড়ো করে কি দিয়ে কি বলে দিয়েছি নিজেরই খেয়াল নেই। পাশ থেকে একজন বলল, স্যার থুকো ভাইয়া, আমাগো মিশমি মনে হয় বড় হয়ে ডাক্তারের বউ হতে চায়। ক্রাশ আমার দিকে ভ্রু কুঁচকে একবার তাকিয়ে বের হয়ে চলে গেল। আমি আমার বন্ধুদের দিকে দাঁত কিড়মিড় করে তাকিয়ে রইলাম। তখনই ক্লাসে আসলো আমাদের কলেজের সব থেকে সুন্দরী আইসিটি ম্যাম। তাকে দেখে আমার বন্ধুরা ভদ্র হয়ে বসলো, তারপর গালে হাত দিয়ে বোর্ডের দিকে তাকালো। কিন্তু তখনই ছোট ছোট পায়ে ক্লাসে আসলো ম্যামের 3 বছরের ছেলে। ক্লাস শেষ করে ম্যাম চলে যাচ্ছিল। এমন সময় আমার বন্ধু জিহান বাচ্চাটাকে কোলে করে আমাদের কাছে নিয়ে আসে। তাকে কয়েকটা চকলেট দিয়ে বলল, এইবার আমার আব্বাটা কত বাঁচান। আমরা সবাই আতঙ্কের সাথে তাকালাম, কারণ ম্যাম জানতে পারলে জিহান শেষ। কিন্তু বাচ্চাটা আমাদের অবাক করে জিহানকে আব্বা বলে ডাক দিল। আরও জিতে যাওয়া একটা হাসি দিয়ে বলল, তোরা মনে হয় জীবনে কোনো একটা ভালো কাজ করেছিলি, তাই আমার মতো একটা ভালো ছেলেরে বন্ধু হিসেবে পাইছিস, বলে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। মিশমি, দেখছিস জিহান না আমাদের অপমান করে চলে গেল। সবাইকে শান্ত করে বললাম,
ওর কথা বাদ দে তো, ওরে পরে দেখে নিব। এখন বল, ক্রাশ রে পটামো কেমনে? হের সামনে গেলেই তো খালি ভুলভাল হয় আমার সাথে। তোরা বুদ্ধি দে। মিশমি, আইডিয়া। তোর বয়লারের মাথায় বুদ্ধি আসে? দেখলি মিশমি, তন্ময় আমাকে কিভাবে অপমান করছে। আমি কিছুটা রাগ রাগ ভাব নিয়ে বললাম, তন্ময় তুই অনুর পেছনে লাগছিস কেন? হ্যাঁ, আগে শুনে নেই ও কি বলতে চাচ্ছে। কি আইডিয়া বল অনু। মিশমি, তুই রোদ ভাইয়াকে প্রপোজ কর, তাহলে ভাইয়াকে আর পটাতে হবে না, এমনিই পটে যাবে। বোন, তুই এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমোস কেমনে? হ্যাঁ, আর বলিস না মিশমি, আমি তো তেমন ঘুমানোর সময়ই পাই না। রাতে পড়া শেষ করতে করতে শেষ রাত হয়ে যায়। তখন অবশ্য একটু ঘুমোই, মাথার নিচে একটা বালিশ নিই আর মাথার উপরে একটা, তারপর ঘুমোই। অনুর কথাই বিরক্ত হয়ে সবাই একসাথে বলে, তোর এত মূল্যবান বুদ্ধি পড়াশোনায় লাগাস, এখন চুপ থাক। অনু কিছুটা মন খারাপ করে বলে, তোরা কেউ আমাকে ভালোই বাসিস না, সবাই খালি বকাবকি করিস। অহনা বলে, আরে ওরও শোন, সরাসরি প্রপোজ করলে রোদ ভাইয়া কিছুতেই রাজি হবে না। আর আমাদের ইংরেজি স্যার নিশ্চয়ই তাকে বলে দিয়েছেন ক্লাসের সব থেকে দুষ্টু ছাত্রছাত্রী আমরা। বেশি দিন হয়নি স্যার পরিবার নিয়ে আমাদের এলাকায় এসেছে, আর এই কয়েকদিন যা হলো তাতে কোনোভাবেই হবে না। এর মধ্যে জিহান চলে আসলো, সবাইকে উদ্দেশ্য করে বলল, শোন, সারাদিন ক্লাস করলে বুদ্ধি বের হবে না, চল একটু ঘুরে আসি। আমি বললাম, এখন আবার কোথায় যাবি? সামনের পার্কটাতে যাই, চল ফুচকা খাওয়াবো তোদের। আজকে প্রাইভেটের কথা বলে বাড়ি থেকে বেশি করে টাকা নিয়েছি। অনু বলে, জিহান, এটা কিন্তু ঠিক না। আরে শোন, আমার দাদু আমাকে বলেছে বাবাও প্রাইভেটের নাম করে এভাবে টাকা নিয়েছে, তো আমার কি দায়িত্ব না ছেলে হিসেবে বাবার ঐতিহ্য ধরে রাখা? অহনা বলে বসে, বুঝলাম, এখন বল তুই হঠাৎ করে আমাদের ট্রিট দিবি কেন? আর রে, বিয়ের আগে আব্বা ডাক শুনতে পাইছি, সেই খুশিতে। সবাই মিলে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে যাচ্ছি। হঠাৎ দেখে পার্কের সামনে মাঝ রাস্তায় একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে কাঁদছে। যখন তখন গাড়ি চলে আসতে পারে, কোনো কিছু না ভেবেই আমরা দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসি। এনে বাচ্চাটাকে নানানভাবে জিজ্ঞেস করতে থাকি সে কে, কোথা থেকে এসেছে। হঠাৎ বাচ্চার মা সহ আরও কিছু লোক ছুটে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে আমাদের বকতে থাকে। আমরা সবাই হতভম্ব, আমাদের কেন বকছে। যার জন্য করি চুরি সেই বলে চোর। জিহান বলে, আরে থামুন, আমরা বাচ্চাটাকে বাঁচালাম, কোথায় ধন্যবাদ দিবেন তা নয়, কী সব বলে যাচ্ছেন। আকাশ থেকে নিচে পড়লাম যখন বলল এখানে সিনেমার শুটিং হচ্ছে, বাচ্চাটাকে নাকি নায়ক বাঁচাবে, আর সেইটা দেখা নায়িকা প্রেমে পড়বে, ভাবা যায়। আর এইসব দেখে হুদাই পাবলিক কাইন্দা মরে। কোনো মতে দৌড়ে চলে আসলাম। সবাই মিলে আজকে আর ঘুরতে যাওয়া হলো না, বাড়ি চলে আসলাম। এসে দেখি আমার মা আমার বাচ্চা কাচ্চার কাঁথা বানাচ্ছে, মানে কুচবি। আমাকে বিয়ে না দিয়েই আমার বাচ্চা কাচ্চার কাঁথা, জীবনে যে আর কি কি দেখা লাগবে। কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এখন আর খেতে ইচ্ছে করছে না, সবে ঘুম ঘুম ভাব। এমন সময় আম্মুর চিল্লানি শুনে লাফিয়ে উঠলাম। বাইরে এসে দেখি আম্মু আব্বুকে বলছে, পা না ধুয়ে আমার বিছানায় উঠবে না। উত্তরে আব্বু বলল, লাখ টাকার হাতির পা ধোয়া লাগে না, আর আমার পা ধোয়া লাগবে, পানি যে ঠান্ডা। আমি আর বোন আব্বুর কথা শুনে হাসতে হাসতে নিচে বসে পড়লাম। আম্মু আমাদের দিকে তাকাতেই ঠিক হয়ে দাঁড়িয়ে পড়লাম। তখন আম্মু আব্বুর উদ্দেশ্যে তার কমন একটা ডায়লগ দিল, আমি দেখে তোমার সংসার করছি, এখন অন্য কেউ হলে কবে চলে যেত। পাশে তাকিয়ে দেখি আমার বোনও একটু মুখস্থ করছে। আমি অবাক হয়ে বললাম, কি রে, তুই এটা মুখস্থ করে কি করবি শুনি? আরে আপু, ভবিষ্যতে আমার জামাইরও তো এটা বলতে হবে, তাই শিখে রাখতেছি। আমার বোন দেখি আমারও উপর দিয়ে যায়। রুমে গিয়ে ফোন হাতে নিলাম। রোদের ফেসবুক আইডি পাইছি 3 দিন আগে। ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, কিন্তু এখনও অ্যাকসেপ্ট করেনি।
এখন কি করবো ভেবে না পেয়ে আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, সেখানে মেসেজ দিলাম সাবধান চেয়ে, কিন্তু কেউ নেই, একমাত্র অনু ছাড়া। অনু রিপ্লাই দিল, মিশমি তোর একটা উপদেশ দিই। আমি জানি ও যখন বলেছে বলবে তখন জোর করে হলেও বলবে, তাই বাধ্য হয়ে বললাম, বল। শোন মিশমি, প্রেমে পড়ার থেকে ওবায়দুল কাদেরের মতো স্টেজ থেকে পড়া ভালো, যদিও তুই এমনিতেই শুকনো রাস্তাতেও আছাড় খাস। মেজাজটা গেল বিগড়ে, কিছু না বলে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। আম্মুর ডাক শুনে খেতে গেলাম, তারপর 2 বোন মিলে সন্ধ্যা পর্যন্ত টিভি দেখলাম। এখনও পড়তে না বসলে আম্মু মাথা খেয়ে ফেলবে, তাই পড়তে বসলাম, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। পড়াশোনায় কনসেন্ট্রেট করার জন্য চোখ বন্ধ করে মেডিটেশন করছিলাম। চোখ খুলে বুঝলাম 3 ঘন্টা হয়ে গেছে ঘুমাচ্ছিলাম। এগুলো ভাবা যায়? ফোন হাতে নিয়ে দেখি মুখ কল দিচ্ছে 10 বার। এতবার ফোন দিচ্ছে কেন বুঝলাম না। 1 সপ্তাহ ধরে নানান বাড়ি গেছে, কলেজে আসার নাম নেই। এই কয়েকদিন কোনো খোঁজ খবরই ছিল না ওর। আমার ফোনে আবার টাকা নেই, তাই ফকিন্নি কল মানে রিকোয়েস্ট কল দিলাম। একটু পরেই ও কল ব্যাক করে কান্নাকাটি শুরু করে। আমি তো অবাক ওর কান্না দেখে। ও সব সময় হাসি খুশিই থাকে, হঠাৎ কান্নার কারণ বুঝলাম না। মৌমাছি, কান্না করছিস কেন? মিশমি আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমি এখনই বিয়ে করব না, আর আমার তো 18ই হয়নি এখনো। আরও কিছু সময় কথা বলে ওকে বললাম, তুই বাড়ি চলে আয়, এক্ষুনি কিছু বলিস না, বাকিটা আমরা দেখে নিব বলে ফোন কেটে দিলাম। মনে মনে ভাবতে লাগলাম, সবার বাড়িতে বিয়ের জন্য চাপ দেয়, আর আমার একটা ধাক্কাও তো দেয় না। কপাল, সব কপাল। এসব ভাবতে ভাবতেই আমার বাঁদর বোনটা রুমে আসলো। আপু, আমি তোমাকে কিছু বলতে চাই। তুই আবার আমাকে কি বলবি? আমি একটা গল্প করার মতো কাজ করেছি। আমি বুড়ো কুচকে জিজ্ঞাসা করলাম, তুই কি গর্ব করার মতো কাজ করেছিস শুনি? আমাদের ক্লাসের একটা ছেলে আমাকে বলেছে আমার নাকি পটলের মতো চোখ আর টমেটোর মতো গাল। সাহস দেখেছ, আমাকে সবজি বানাই দিছে। আবার বলে কি না এগুলো সুন্দর মেয়েদের বলে, তাই আমি ওরে উচিত শিক্ষা দিছি। আমি অবাক হয়ে বললাম, এসব কেন বলেছে? আর তুই কি শিক্ষা দিয়েছিস? স্যার কি গিয়ে ওকে দেখাই বলছে ও আমাকে প্রপোজ করেছে? হ্যাঁ? আর স্যার আচ্ছা মতো কেলানি দিচ্ছে, তাই না? আজকালকার পোলাপান নিয়ে আর পারা গেল না। এই বয়সেই এত পাকা। পরের দিন বাংলা ক্লাসে আতিক স্যার অল্প একটু পড়ানোর পরে বলল, আজকে তোমাদের থেকে আমি কিছু কথা জানতে চাই। আতিক স্যার অনেক মজার। আমরা সবাই মিলে একসাথে বললাম, কি কথা স্যার? তোমাদের ছোটবেলা একটা করে ধারণা বলবে যার কোনো ভিত্তি নেই, তবে তোমরা তা মনে করতে। আগে বলবে জিসান, তোকে দিয়েই শুরু করি, তুই বল। স্যার, আমি ছোটবেলায় ভাবতাম ছেলেদের পেটে ছেলে আর মেয়েদের পেটে মেয়ে হয়। জিহানের কথা শুনে ক্লাসের সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া অবস্থা। আতিক স্যার এবার অনুকে জিজ্ঞেস করলো, অনু তুমি বলো। স্যার, আমি ছোটবেলায় ভাবতাম ইঁদুর পড়ে যাওয়া দাঁত নিয়ে গিয়ে সুন্দর সুন্দর দাঁত নিয়ে যাই। এরপর তন্ময়কে বলতে বলা হয়, তখনও বলে, স্যার, আমি ছোটবেলায় ভাবতাম কুত্তার পেটে বিড়াল হয়। তন্ময়ের এমন কথা শুনে আমরা সবাই কনফিউজড, হাসমু নাকি ওরে থাপড়ামু। এক এক করে সবাই বলল। এবার আমার পালা। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আমি কি বলি, স্যার, আমি ছোটবেলায় ভাবতাম সাপ আর ব্যাঙের বিয়ে হয়, আর বিয়ের পর সাপ পরকীয়া করায় জন্য ব্যাঙ আর সাপ একজন আরেকজনের জাতশত্রু হয়ে যায়। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। স্যার আমার দিকে তাকিয়ে বলল, এমন কথা আমি আমার বাপের জন্ম শুনি নাই। স্যার সমস্যা নেই, আমি শুনিয়ে দিলাম। স্যার বলে, বড় উপকার হলো আমার ক্লাস টাইম শেষ, কালকের পড়া পড়ে এসো। বলে ক্লাস থেকে বের হয়ে গেল। আতিক স্যার
আমার বন্ধু বান্ধবরা আমাকে কিছু জিজ্ঞেস করার আগেই ক্লাসে আমার ক্রাশ হাজির। ক্রাশরে দেখলে আমি শুধু একটা কথাই ভাবি, একটা মানুষ এত সুন্দর কেমনে হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি। ক্লাসে এসেই সবাইকে বই বের করতে বলে পড়ানো শুরু করে দিল। আজকে একটু সেজেগুজে এসেছিলাম, একবার তাকালোও না পর্যন্ত। আজকে সে বাহিরে একটা কথাও বলল না। ক্লাস শেষ করে সবাই মিলে বাহিরে বসে ভাবছি মৌমাছি বিয়ে কেমনে ভাঙবো। হঠাৎ জিহান বলল, যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম্বার আনতে বলেছিলাম, আনছিস? মৌ বলল, এনেছি, এই নে। মৌয়ের থেকে নাম্বার নিয়ে জিহান কল দিল। এই ছেলেকে ফোন দিয়ে কি সুন্দর মতো সালাম দিয়ে বলল, ভাইজান, আপনি বিয়ে করবেন না। আমার আর মাসির টুকু মৌয়ের 6 বছরের প্রেম। আমাদের বাচ্চা কাচ্চার নামও ঠিক করা হয়ে গেছে। আরও কিছু বানিয়ে বানিয়ে বলল। তারপর মায়ের বাড়িতে এই কথা জানাতে নিষেধ করে দিল। ওপাশ থেকে ছেলের কথা আমরা শুনতে পাইনি। মৌ বলল, তুই এটা কি করলে? বাড়িতে জানিয়ে দিলে কি হবে? আরে মাছি শোন, টেনশন নিস না। এই ব্যাটারও গার্লফ্রেন্ড আছে, বিয়ে ভাঙার সেই নিজেই কারণ খুঁজছিল। অবশেষে টেনশন মুক্ত হলাম। সবাইকে উদ্দেশ্য করে বলি, তোরা এখন আমাকে বুদ্ধি দে, আমি কি করব? তন্ময় বলে, মিশমি শোন, রোদ ভাইয়াকে পটাতে গেলে তার কাছে কাছে থাকতে হবে। তুই এক কাজ কর, কাজের লোক সেজে রোদ ভাইয়ার বাড়িতে কাজ নেই। শেষমেশ কিনা কাজের লোক হতে হবে আমায়। তবে সব কিছু দূরে থেকে জানা যাবে না, তাই এমন কিছু করতে হবে। অনু বলল, মিশমি, যদি রোদ ভাইয়ের গার্লফ্রেন্ড থাকে তখন তোর কি হবে? মাইয়াটা দিল আমার মনটা ভাঙাইগা। তবে কথাটা ফেলে দেওয়ার মতো না, কিন্তু এটা জানতেও আমার তার বাড়িতেই যেতে হবে। তাই অনুকে উদ্দেশ্য করে বললাম, আরে অনুজি শোন, নায়ক নায়িকা থাকলে সাথে খলনায়িকাও থাকবে, এটাই তো স্বাভাবিক। কলেজ শেষ করে বাড়ির দিকে আসছিলাম, তখন দেখি মগা দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে তাকে ডাক দিলাম। হাসি মুখে কিছু বলতে যাব, এমন সময় সে জিজ্ঞেস করলো, কিছু বলবা নাকি? আমি বললাম, আসলেই সেদিন আমি রোদের বাড়িতে যেতে গিয়ে ভুলে আপনার বাড়িতে চলে গিয়েছিলাম, তার জন্য খুবই দুঃখিত। মগা হাসি মুখে বলল, সে আমি আগেই বুঝেছিলাম তুমি ভুল করে গিয়েছিলে, কিন্তু রোদ ভাইয়ার গার্লফ্রেন্ড তুমি। আমি লজ্জা লজ্জা ভাব নিয়ে কইলাম, হুম। কথা শেষ করে সাইডে তাকিয়ে দেখি রিক্সায় ক্রাশ। ডাক দিতে দিতে চলে গেল। সারাদিন ধরে কিছুই ভালো হচ্ছে না আমার সাথে। বাড়ি এসে দেখি আব্বু গান শুনছে, আর আমি তো ভালো না, ভালো লাগলেই থাইকো। একটু পরে আম্মু আবার ঝগড়া লেগে যাবে। আমার বোঝা শেষ। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ক্রাশকে মেসেজ রিকোয়েস্ট দিলাম, হেই রসগোল্লা, আমি তোমার কালো জাম। মন খারাপ করে বসে থাকলে অর্থহীন, তাই শুয়ে পড়লাম। আমার নিজের নামে আইডি না হয় ভালোই হয়েছে, চিনতে পারবে না। একটু পরেই মেসেজ টোন শুনে দেখি ক্রাশ রিপ্লাই দিছে, আমার কালো জামা পছন্দ না, আপনি কে? মনটা আমার ঠাস ঠাস কইরা পইরা ভাইগা গেল গা। কোনো রকমে কইলাম, তোমার নাতি নাতনির দাদিমা। ক্রাশ তখন রিপ্লাই দিল, দাদি, আপনি দাদুকে মেসেজ না দিয়ে ফুল করে আমায় মেসেজ দিয়ে ফেলেছেন, রং মেসেজ। কেমনটা লাগে? জীবনে রং নাম্বার শুনেছি, রং মেসেজ আজকে প্রথম শুনলাম, তাও আবার ক্লাসের থেকে। আমি রিপ্লাই দিলাম না গো প্রাণেশ্বরী। আমি তখনই মেসেজ দিলাম। এবার আর উত্তর আসলো না, তাই বাড়ির বাইরে চলে আসলাম। হঠাৎ আব্বু আমাকে বলল, তোর ইংরেজি ক্লাস নেই, রহিম ওর ছেলে আছে না, রোদ ওকে কেমন লাগে? মেঘ না চাইতেই জল। আব্বু আমার বিয়ের কথা বলছে, তাও আমার ক্লাসের সাথে। আমি হাসি খুশি মুখে একটু লজ্জা লজ্জা ভাব এনে বলি, অনেক ভালো লাগে।
ভালো লাগারই কথা, ছেলেটা ভালো ছাত্র, পড়াশোনা আচার ব্যবহার সব দিক থেকেই ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল। আমি তো মহা খুশি। হঠাৎ আব্বু বলল, রোদের সাথে তোর মামাতো বোন রিমির বিয়ে হলে কেমন হবে বলতো? আমার কিন্তু বেশ পছন্দ। মানে আমার বাবা আমার ক্লাসের বিয়ের ঘটক হওয়ার জন্য উঠে পড়ে লাগছে। জীবনে এই দিনও আমার দেখা লাগলো। কারে দেখামো এই দুঃখ? মনে মনে বললাম, আর দেরি করা যাবে না, কালকেই যাব ক্লাসের বাড়ি। সকাল সকাল এক্সট্রা ক্লাসের নাম করে বাড়ি থেকে চলে এসেছি। ফিরতে দেরি হবে বলে এসেছি। আহ্বান বাড়িতে কেউ নেই। আজকে ওর দাদির পুরাতন শাড়ি পরে নিলাম, কাজের লোকের মতো মেকআপ করে নিলাম। ক্লাসের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য শাশুড়ি আম্মার সাক্ষাৎ। 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থাকার পর তিনি আসলেন। আমি দৌড়ে গিয়ে পা ধরে কইলাম, আম্মা ও আম্মা, আমারে এখন কাম দেন, মুই সহ কাম জানি। 3 দিন ধইরা না খাইয়া রইছি, দয়া করে আমারে। শাশুড়ি আমার ভালো মানুষ, তাই তিনি রাজি হয়ে গেলেন। ভেতরে গিয়ে কিছু কাজ কাম বুঝাই দিয়ে শাড়িটা কাপড় ধুইতে গেল। আমি ঝাড়ু নিয়ে ঘুরে ঘুরে ক্লাস বরে করে ফেললাম। তার জন্যই আমি সকাল সকাল উঠলাম আর সে ঘুমাচ্ছে। এটা কি রহস্য হয়? আর ঝাড়ু দিচ্ছি, ক্লাস লাফিয়ে উঠল, আমাকে উদ্দেশ্য করে বলল, কে আপনি? আর এসব কি গান গাচ্ছেন? আমার দাঁতে কলি নিয়ে সাদা দাঁতগুলো কালো বানিয়েছি। সেই তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে কইলাম, আমি আপনার বাড়ির নতুন সদস্য বলে এক চোখ মেরে বই হয়ে আসলাম। উকি দিয়ে দেখলাম ক্লাস আবার হতভম্ব হয়ে তাকিয়ে আছে। খুব যে লাফাতে লাফাতে আসলাম ক্লাসের বাড়ির কাজের বেটি হইয়া। এখন রান্না করবো কেমনে? বাড়িতে একটা কাজ করতে হয় না আমার, কিন্তু এখন কি করবো যদি শাশুড়ি আম্মা আমারই রান্না করতে কয়? কিন্তু শাশুড়ি আম্মা আমারই অবাক কইরা নিজেই রান্না করা শুরু করে দিল। আর আমাকে বলল, জরিনা, তুমি সবজিগুলো কেটে দাও, রোদ আবার আমার রান্না ছাড়া খেতে পারে না। আমি কিছু না বলে চুপচাপ সবজি কেটে দিলাম। তারপর শাশুড়ি আম্মা নিজেই আমাকে সুযোগ করে দিয়ে বলল, রোদকে কফি দিয়ে এসো। আমি কফি নিয়ে রুমে এসে দেখি ক্লাস রুমে নেই, সম্ভবত ওয়াশরুমে গেছে। আগে নিজের কাজ শেষ করি। সিনেমায় দেখেছি নায়ক ডায়েরি লেখে, আর সেটা পড়ে নায়িকারা নায়কের মনের খবর বুঝে যায়। কোনো কিছু না ভেবেই সব জায়গায় ডায়েরি খুঁজতে লাগলাম, কিন্তু আমি হতাশ, কিছুই পেলাম না। মন খারাপ করে বেডের ওপরে বসে পড়লাম। তখনই ওয়াশরুম খোলার শব্দে দাঁড়িয়ে পড়লাম। আমাকে অবাক করে দিয়ে ক্রাশ বলল, এভাবে কি আমার মন পাওয়া যাইব? আমাকে পাইতে হইলে সাধনা করতে হবে, পড়াশোনার আর সাধনা। বেটাই দেখি মিচকা শয়তান, সব বুঝেও আমাকে পাত্তা দিচ্ছে না। তার থেকেও বড় কথা, আমাকে চিনল কেমনে? মনে মনে ভাবতে লাগলাম। ক্রাশ তখন আবারও বলল, মায়ের হাতের রান্না খেলে কেউ জীবনে ভুলতে পারে না। তুমি খেয়ে বাড়ি চলে যাবে। মনটাই খারাপ হয়ে গেল। হঠাৎ বাহিরে স্যার আর আওয়াজ শুনে আমার প্রাণী পাখিটাই যেন টাটা বাই বাই বলছিল। কিন্তু কতক্ষণ আর রুমে থাকবো? ভয়ে ভয়ে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি ক্লাসের মা খাবার সাজাচ্ছে। টেবিলে আমাকে দেখে বসতে বলল। পাশে ক্লাস আর স্যার বসে আছে। আমি বললাম, না আম্মা, আপনারা খাইয়ালন, আমি পরে খাইবো। শাশুড়ি আম্মা আমাকে অবাক করে দিয়ে নিজের পাশে বসে খেতে বললেন। আমি মনে মনে ভাবছি, কাজের লোককে এক টেবিলে বসে খাওয়াচ্ছে, কত ভালো মানুষ ওনারা। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। টেবিলের নিচ দিয়ে ক্লাসের পায়ে একটা গুঁতা দিলাম, কিন্তু কিছুই বলল না। আবার দিলাম, তাও চুপচাপ খাচ্ছে। কোনো রকমের অল্প খেয়ে নিলাম। খাওয়া শেষে একে একে সবাই চলে গেল, শুধু শাশুড়ি আম্মা ছাড়া। একটু পরে তিনিও উঠে পড়লেন। যেতে যেতে আমাকে উদ্দেশ্য করে বললেন, মিস মিমা, ও রোদের পানা আমার পা ছিল। বলে চলে গেলেন। আমি লজ্জা মরি মরি
এখন আমাকে কি ভাবছেন তিনি, কিন্তু আমাকে কি বলে গেল মিসমি। উনি আমাকে চিনল কেমনে? মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল কথাগুলো। তখনই শাশুড়ি আম্মা পাশে এসে বসে বলল, শোনো মেয়ে, তোমাকে আমার ভালো লেগেছে। আমি তোমার মতো দুষ্ট ছিলাম। প্রথম দিনই রোদের দিকে তাকিয়ে রং নাম্বার বলে দৌড় দেওয়াতে সন্দেহ হয়েছিল, আর আজকে বাড়িতে আসায় নিশ্চিত হলাম। আমি এখন কি বলবো বুঝতে না পেরে মাথা নিচু করে বললাম, কিন্তু রোদ আমাকে পছন্দই করে না। তুমি কোনো টেনশন করো না, রোদের বাবাকে আমি দেখে নিব। আমার কতদিনের ইচ্ছে ছিল আমার একটা মেয়ে হবে, সব সময় দুষ্টুমি করে বাড়ি মাতিয়ে রাখবে। কিন্তু শোনো, হালকা একটু পড়াশোনাও কইরো, বাচ্চা কাচ্চাদের শেখানো লাগবে না? আহা, এমন শাশুড়ি কোথায় পাওয়া যাবে? বাড়িতে এখন কেউ নেই। রোদ ভার্সিটিতে গেছে আর শ্বশুরমশাই কলেজে গেছে। আমি শাশুড়ি আম্মাকে বললাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? কাল থেকে রোদের সাথে আমার আর দেখা হবে না। ও আর কলেজে যাবে না তো, স্যার এসে গেলে। তিনি আমাকে একটা প্ল্যান দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। গান গাইতে গাইতে বাড়ি চলে আসলাম। আম্মু আমাকে দেখে সন্দেহর চোখে তাকিয়ে বলল, আজকে কারো কি করেছিস? এত আনন্দ কিসের? আমার আনন্দ ধপাস করে আকাশ থেকে নিচে পড়ে গেল। রাতে খেয়ে পড়তে বসেছি। বাচ্চা কাচ্চার জন্য হলেও পড়তে হবে। টানা 2 ঘন্টা যাবৎ পড়ার পর ফোন হাতে নিয়ে দেখি 20 মিনিট হয়েছে। ভাবা যায় আবার একটু পরে পড়বো ভেবে বোনের কাছে গেলাম। ও পড়ার সময় কিন্তু অন্য রুমে পড়ে, আর ঘুমানোর সময় আমার কাছে আসে। কি রে, কি করছিস? কাবাডি খেলছি। খেলবে? কিন্তু তুই তো পড়ছিস। দেখতেই যখন পাচ্ছ, বলছো কেন? বোন আমার খুব শয়তান, মেজাজ বিগড়ে দিল। তবুও কিছু না বলে বললাম, চল ডাক্তার খেলি। 2 বোন ইয়ারফোন দিয়ে হার্টবিট চেক করছি আর খেলছি। আম্মু অলরেডি 3 বার বকাবকি করে গেছে পড়া বাদ দিয়ে খেলার জন্য, কিন্তু আমাদের কি? এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলাম। রাতে খাওয়ার সময় আব্বুকে বললাম, আব্বু অনেক তো ফাঁকি দিলাম, এখন পড়াশোনা শুরু করতে হবে। আমাকে বাড়িতে একটা ইংরেজি প্রাইভেটের ব্যবস্থা করে দাও। আম্মু আমার দিকে বড় বড় করে তাকিয়ে সন্দেহের চোখে বলল, তুই কি ঘুমের মধ্যে কথা বলছিস? কতবার প্রাইভেটের কথা বলছি, জীবনে রাজি হোস নাই। আজকে কি এমন হলো বলতো? আমি সেদিকে পাত্তা না দিয়ে বললাম, আব্বু আমাদের রহিম স্যারের ছেলে রোদ, উনি খুব ভালো ইংরেজি পড়াতে পারে, আমি তার কাছেই পড়তে চাই। আব্বু মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি কথা বলবো, তুমি ভেবো না। রুমে এসে গান চালিয়ে লুঙ্গি ড্যান্স দিচ্ছি, ক্লাসের কাছে পড়বো। ভাবা যায়? হঠাৎ আম্মু রুমে এসে গান বন্ধ করে বলল, তোর মতিগতি কিন্তু আমার ভালো লাগছে না। আমি কিছু না বলে বই খুলে পড়তে বসলাম। থুক্কু পড়ার অভিনয় করতে লাগলাম। আম্মু উত্তর না পেয়ে চলে গেল। পরের দিন কলেজে এসে বন্ধুদের খুঁজছিলাম, কিন্তু বাঁদরগুলোকে পাচ্ছিলাম নাই। কোথায় গেল? পেছন থেকে সবগুলো একসাথে এসে ডাক দিল ভয় দেখানোর জন্য, কিন্তু আমি ভয় পাইনি। সবাই একসাথে বসে পড়লাম গাছের নিচে। হঠাৎ মৌ দৌড়াতে দৌড়াতে এসে বলল, দোস্ত জানিস, তোর কলেজে একটা নতুন ছাড় আসছে। অফিসে গিয়েছিলাম একটা দরকারে, সেখানে শুনলাম। জিহান বলে, এটা বলার জন্য এত দৌড়ানোর কি ছিল? মৌ বলে, আর শোন, আগে স্যারের এখনও বিয়ে হয়নি। স্যারকে নাকি সেই দেখতে। অন্য স্যার ম্যামেরা বলা বলি করছিল। টেবিলের ওপর ফাইলের নতুন স্যারের ছবি দেখলাম। দোস্ত, আমি ক্রাশ খাইছি। স্যার এত সুন্দর। আমি এবার একটু রাগ দেখিয়ে বললাম, শোন, আমার ক্রাশ বেশি সুন্দর। অনু এবার বিরক্ত হয়ে বলল, তোরা সবাই থাম, স্যার পড়াতে আসবে, তোদের চেহারা দেখাতে না। মৌ হতাশার সুরে বলল, বাবা যদি অন্য বুইরা বেটার লগে বিয়ে ঠিক না করে স্যারের সাথে ঠিক করতো, তাহলে তো আমি এক কথায় রাজি হয়ে যেতাম রে। জিহান এবার মজা নেওয়ার জন্য বলে, তারা বিয়ে ভেঙে দিয়েছে না, কিন্তু এখন যদি সত্যি এটাই হয় যে এই স্যারের সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, তখন কি করবি? মৌ ছলছল নয়নে তাকালো জিহানের দিকে। সত্যি যদি তাই হয়?
মায়া মানুষের মন বোঝা বড় কঠিন। কাইন্দা কাইন্দা চোখ মুখ ফুলাই ফেলছিলে বিয়ে করবো না বলে, আর এখন কইতাছিস নতুন স্যার হলে বিয়ে করতি। অনু মৌকে উদ্দেশ্য করে বলে। শোন, সুন্দর ছেলেদের চরিত্র বেশিরভাগই ভালো হয় না। মৌ এবার বলে। শোনো, পরমাণুর চরিত্র কম বেশি সবাই জানি, তাই বিয়ে করলে সুন্দর ছেলে দেখেই করবি। তোরা সবাই থামবি, আমি আর নিতে পারছি না, এই জন্য তোদের খুঁজছিলাম, সেটাই বলা হলো না। সবাই একসাথে বলে, এবার বল। আমি শাশুড়ি আমার সব কথা বলে দিলাম। তোদের সাথে রোদের কাছে পড়ার বিষয়টাও অহনা বলে। বারে দোস্ত, এত দূর? ক্লাসের সময় হয়ে যাওয়াতে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই কলেজ শেষ করে এসে জানতে পারলাম আমার ক্লাস বিকালে আসবে। প্রতিদিন বিকাল 4টায় পড়াতে আসবে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। কলেজ থেকে এসে খেয়ে ফোন নিয়ে বসেছি, আর উঠি নাই। আম্মু কাজ করছে। কলিং বেলের শব্দে উঠতে হলো। বেশ কয়েকবার দিয়েছে। বাড়িতে আমি আর আম্মু ছাড়া কেউ নেই, তাই বাধ্য হয়ে উঠে পড়লাম। দরজা খুলতেই আমি অবাক। ক্রাশ আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আম্মু ডাকতে ডাকতে বাহিরে এসে বলতে শুরু করলো। কি রে, দরজা খুলতে এত সময় লাগে? 7 দিন ধরে গোসল করিস না, আজকেও কি করবি না নাকি? একটু পরে তোকে পড়াতে চলে আসবে। একদমে কথাগুলো বলে দিল আম্মু। আমার মান সম্মান আর কিছুই রইল না। ক্লাসের 1 ঘন্টার পরে আসার কথা ছিল। এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি। সব থেকে পুরাতন ছেঁড়া জামা পরে আছি। ক্লাস আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এবার সে আমাকে সত্যি কাজের বেটি মনেই করবে। আল্লাহ, তুমি দড়ি ফেলাও, আমি উঠে যাই। আম্মু আমার ক্লাসকে আগে দেখে নেই, তাই জিজ্ঞেস করলো, কে তুমি? আসসালামু আলাইকুম আন্টি, আমি রোদ, মিশমিকে পড়াতে এসেছি। ও আচ্ছা বাবা, ভিতরে এসো। তোমার 4টায় আসার কথা ছিল না? আন্টি, বিকালে একটু কাজ ছিল, তাই আগেই আসতে হলো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল। তোর পড়া টেবিলে নিয়ে যা। তারপর রোদের দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আমার টেনশন হচ্ছে বাবা, একটু সাবধানে থেকো। আমার মা আমার থেকে আমার ক্লাস সাবধানে থাকতে বলছে, ভাবা যায়? কিছু না বলে টেবিলে বসে পড়লাম। ক্লাস আমাকে বলল, কি কি প্রবলেম আছে বের করো। সবই সমস্যার স্যার। সব সমস্যা মানে? আর স্যার বলতে হবে না, ভাইয়া বলো। না না, আমি স্যারই বলবো। আচ্ছা, এবার বই বের করো। আসলে স্যার, প্রবলেম কোনো সমস্যা না, আপনি একবার দেখিয়ে দিলেই আমার সব পারবো। ক্লাস এবার রাগী চোখে তাকিয়ে বলল, পড়ো। ক্লাসকে সামনে রেখে পড়া যায়? আমি বইয়ের দিকে 2 বার, তার দিকে 4 বার করে তাকাচ্ছি। একটা আসার মারবো, বুঝলা? আমি চমকে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছে এখনই কান্না করে দিব। এভাবে রোদ আমায় বলতে পারলো? আরে আরে, কান্না করছো কেন? আমি তো ফোন আসার দেওয়ার কথা বলছিলাম, কাজ করছিল না। যদিও আমি বুঝতে পেরেছি আমাকেই দিয়েছে, তবে এভাবে এক্সকিউজ দেওয়াতে বসে পড়লাম। একটা মানুষ এত সুন্দর করে কিভাবে পড়া বোঝাতে পারে? তুমি কি আমাকে দেখবে নাকি পড়বে? দুটোই। তুমি আমার মাকে কালো জাদু টাদু করনি তো? না, তবে আপনাকে কিন্তু করতেই পারি, সাবধানে থাকবেন। কালকে থেকে এমন বিহেভ করলে আর পড়াতে আসবো না, মনে রেখো। মনটাই খারাপ হয়ে গেল। এভাবে কেউ বলে? পড়ানো শেষ করে চলে গেল। আম্মু নাস্তা নিয়েছিল, কিন্তু খেলো না। মন খারাপ করে চুপচাপ শুয়ে আছি। আপু, কোথায় তুমি? দেখো কি এনেছি। বোনের কথা শুনে বাইরে চলে আসলাম। এসে দেখি ওর হাতে একটা সুন্দর বিড়াল ছানা। খিরে, তুই এটা কোথায় পেলি? মা দেখলে কিন্তু বকবে। রাস্তায় পেয়েছি আপু, বিড়াল কিডন্যাপ হয়েছিল মনে হয়। রাস্তায় কোথাও ওর বাবা মাকে পেলাম না, তাই নিয়ে আসলাম। ভালো করিনি? ভালোই করেছিস, কিন্তু মা দেখলে বকবে তো। আব্বু আছে না, কিছু বলতে পারবে না। আম্মু একটু রাগারাগি করলেও আব্বুর জন্য বিড়ালটাকে মেনে নিল। কিন্তু হুকুম জারি করে দিয়েছে বিড়ালের রান্নাঘরে যাওয়া নিষিদ্ধ। কিন্তু 1 ঘন্টাও হলো না, বিড়াল রান্নাঘরে গিয়ে দুধ খেয়ে ফেলেছে। মা বিড়ালটাকে বকাবকি করছে, আর সে বেচারা মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমার বিড়ালের গল্পের কথা মনে পড়ে গেল। এই বিড়ালটা নিশ্চয়ই আমার মাকে কামহিলা ভাবছে। তাই মাকে বললাম, মা ছেড়ে দাও,
বিড়াল বলে কি মানুষ নয়? পর উপকারের পরম ধর্ম। একটু খেয়েছে তো কি হয়েছে? মা আমার দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল। বিড়ালটা এখন আমার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই সে এখন ভাবছে, কেহ মোরে বিল ছেঁচে কেহ খাই কই। মাঝরাতে অহনার ফোনে ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে বললাম, কী রে, এত রাতে ফোন দিচ্ছিস কেন? কিছু না বলে কান্নাকাটি শুরু করে দিল। আমি বললাম, তোর চোখের মোটরটা আপাতত বন্ধ কর আর বল কি হয়েছে। আমার ব্রেকআপ হয়েছে দোস্ত, 2 মাসের রিলেশন। এখন আমার কি হবে? বাচ্চা কাচ্চার নাম ঠিক করে ফেলেছিলাম, এখন আমার কি হবে? আরে বইন শোন, তোর ব্রেকআপ হয়েছে তাতে কাইন্দা বালিশ ভিজাইলে আমার ঠিক হইয়া যাইব। এসব ছাড়, এখন ঘুমা যা, কালকে বিষয়টা আমরা দেখমুনি। পরের দিন এখন আমাদের ভূগোল ক্লাস। মজার বিষয় হচ্ছে, স্যার টাকলা হলেও সব সময় পকেটে চিরুনি নিয়ে ঘোরে আর পড়াতে পড়াতে ঘুমিয়েই পড়ে। ক্লাসের স্যার আসতে দেরি করায় আমি স্যারকে নকল করে সবাইকে দেখাচ্ছিলাম আর সবাই মিলে হাসাহাসি করছিলাম। হঠাৎ এমন সময় কেউ পেছন থেকে আমার মাথায় কিছু দিয়ে বাড়ি মারল। পেছনে তাকিয়ে দেখি ভূগোল স্যার দাঁড়িয়ে আছে। মনে মনে বললাম, মিসমি রে, তুই আজকে শেষ। কিন্তু আমাকে অবাক করে দিয়ে স্যার বলল, মিসমি, নিজের জায়গায় বসে পড়ো। নতুন স্যার আসছে, আমি পরিচয় করিয়ে দিয়ে চলে যাব। আমি কিছু না বলে চুপচাপ নিজের জায়গায় বসে পড়লাম। একটু পরেই নতুন স্যার চলে আসলো। এটা তোমাদের নতুন শিক্ষক আবির আহমেদ। এখন তোমরা পরিচয় হও, আমি যাই। ভূগোল স্যার চলে যেতে যেতে আমার দিকে তাকিয়ে বলল, বাড়ি যাওয়ার আগে তুমি আমার সাথে দেখা করে যাবে। আমার শয়তান বন্ধুগুলো একসাথে বলে ওঠে, মিসমি রে, আজকে তুই শেষ। আমি চোখ পাকিয়ে বললাম, চুপ থাক, নইলে কিন্তু স্যারকে বলে দিব তোরা আমারই শিখিয়ে দিছিস। সব শয়তানগুলো এখন চুপ করে স্যারের দিকে তাকালো। স্যার হাসি মুখে সবার সাথে পরিচিত হচ্ছে, এক এক করে আমাদের সবার নাম জেনে নিল। হঠাৎ কিছু মনে হতেই পাশে তাকিয়ে দেখি মৌ স্যারের দিকে একইভাবে তাকিয়ে আছে। মনে মনে কইলাম, এই মাইয়াটাও গেল আমার মতো। ক্লাস শেষ করে স্যার বের হয়ে গেলেন। পেছন পেছন মৌ আর আমরাও গেলাম। স্যার আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবো নাকি? আমরাও একসাথে বললাম, না স্যার, মৌ বলবে। মৌ চোখ পাকিয়ে আমাদের দিকে তাকালো। বলো মৌ, তোমার বাবা কি পরে আর কিছু বলেছে তোমায়? মানে স্যার, বাবা কি বলবে? ও, তুমি হয়তো আমায় চেনো না, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। মৌসহ আমরা সবাই আকাশ থেকে পড়লাম। তন্ময়ের কথাই যে সত্যি হবে কেউ ভাবতে পারিনি আমরা। জিহান কিছু না বলে অসহায় চোখে মৌয়ের দিকে তাকালো। তোমার বয়ফ্রেন্ড কোনটা? তবে পড়াশোনা করার বয়সে কিন্তু এসব ঠিক না। কিছু উপদেশমূলক কথা বলে চলে যায় আবির, আর জিহানরা হতাশভাবে তাকিয়েছে মৌয়ের দিকে। দোস্ত, আমি বিয়ে করবো, তোরা যেমনি ভাঙছস তেমনি আবার মেলাই দিবি। তোর জন্যই তো করেছি, আমাদের কি দোষ? অত কিছু জানি না আমি, তোরা সব ঠিক করে দিবি। এবার আমি মুখ খুললাম, আচ্ছা ঠিক আছে, কয়েকটা দিন যেতে দে। কিন্তু দোস্ত, আরেকটা সমস্যা, ওনার নাকি গার্লফ্রেন্ড আছে, জিহানের কাছে বলেছিল। আরে মৌ, টেনশন নিস না, আগে খোঁজ নিতে হবে তো। স্যার সেদিন সত্যি বলেছিল নাকি মিথ্যে? আচ্ছা ঠিক আছে। আমাদের কথা শেষ করতেই হঠাৎ আমাদের এক ক্লাসমেট দৌড়ে এসে বলে, আরে তন্ময়, তোর গার্লফ্রেন্ডের বিয়ে আজকে, তুই জানিস না? কি বলছিস? আমি তো জানতাম না। কোনটা রে? আরে মারিয়ার। কি বলছিস? ওটা তো আমার রিয়েল লাভ ছিল। তাহলে আর বলছি কি, তুই কিছু করবি না? রিহান, জিহান, মৌ, মিশমি, তাড়াতাড়ি চল। সব কিছু শুনে আমি বললাম, কিন্তু তুই এখন তাড়াতাড়ি গিয়েই বা কি করবি? বিয়ে তো আর ভাঙতে পারবি না। আরে তাড়াতাড়ি না গেলে তো খাবার শেষ হয়ে যাবে। জিহান এবার বলল, শাল্লা, তোর নাকি রিয়েল লাভ? আমার ছেলে ওর তো না, বিয়ে করে নিচ্ছে, একবার দাওয়াত পর্যন্ত দিল না। কত খারাপ দেখছিস? আমি সবার উদ্দেশ্যে বললাম, ওর কথা বাদ দে, চল বিয়ে খেয়ে আসি। এতদিন তন্ময়ের থেকে অনেক গিফট নিয়েছে, আজকে আমরা খেয়ে তার শোধ তুলব। ক্লাসে যে যে যেতে চাই সবাইকে ডেকে নিয়ে আয়। বিয়ে বাড়িতে এসে পরিচয় দিলাম, আমরা মারিয়ার বন্ধু বান্ধবী। জীবনে প্রথম বিনা দাওয়াতে খেতে আসলাম।
মারিয়ার সাথে দেখা না করে সবাই আগে ইচ্ছে মতো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করেই সামনে তাকিয়ে দেখি আমার ক্রাশ আসছে। হেই যদি জানতে পারে তার ভবিষ্যৎ বউ বিনা দাওয়াতে আসছে, তাহলে আর কোনোদিন আমায় বিয়েই করবে না। সবাইকে উদ্দেশ্য করে বললাম, সামনে দেখ আমার ক্রাশ, চল এখানে থেকে পালাই। ক্রাশের কাছে সম্মান বাঁচাতে পেছনের দিক দিয়ে বের হয়ে আসলাম, কিন্তু তন্ময় কিছুতেই আসবে না। ও আরও খাবে। আজকেও সর্বোচ্চ স্তরে খাদক হয়ে গেছে। বাড়িতে এসে আজকে গোসল করে নিলাম, সুন্দর করে একটু সেজেগুজে নিলাম। 1 ঘন্টা যাবৎ টেবিলে বসে আছি, আমার ক্রাশের আসার কোনো খবর নেই। উঠে যাব এমন সময় কলিং বেল বেজে উঠল। বুঝে নিলাম ক্রাশ আমার চলে এসেছে। বই নিয়ে পড়ার টেবিলে বসে আছি। ক্রাশ চেয়ার টেনে বসতে বসতে বলল, বই উল্টো করে ধরেছ। কি আর বলমু, ক্রাশের সামনে যাই করি কিছুই ঠিক হয় না। বই ঠিক করে নিলাম। মিশমি, বলো তো নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? আরে উনি তো আমাদের কলেজ ঝাড়ু দেয়। কি? আপনি জানেন না? জানান অবশ্যই কথাও না, কিন্তু উনি মেরিনা থেকে নেলসন ম্যান্ডেলা কবে হলেন? তুমি জীবনে ইংরেজি বই খুলেও দেখোনি, তাই না? না মানে কেন, কি হয়েছে? আমাকে একটা ধমক দিয়ে বিস্তারিত বলতে শুরু করলো। আমি তখন মনে মনে ভাবছিলাম, একটা মানুষ এত সুন্দর করে ধমক কেমনে দিতে পারে ভাই? আমাকে পরেও দেখতে পারবে, আগে পড়া শেষ করো। মাথায় একটা বুদ্ধি আসলো। স্যার, আপনারা নাম্বারটা একটু দিবেন? 017। এইটুকু কেন? তুমি তো একটুই চাইলা, কিন্তু তুমি নাম্বার দিয়ে কি করবা? স্যার, পড়া বুঝতে সমস্যা হলে ফোন দিব। রোদ একটু ভেবে বলে, আচ্ছা নাও, কিন্তু সমস্যা না হলে ফোন দিবা না। ঠিক আছে স্যার। মনে মনে কইলাম, চান্দু তুমি শিয়ালের কাছে মুরগি বন্ধক রেখে খেতে নিষেধ করছো। পড়ানো শেষ করে চলে গেল। যাওয়ার আগে বলে গেছে কালকে পড়া না হলে আর আসবে না। রাতে খেয়ে এসে পড়তে বসলাম, কিন্তু পড়াশোনা আমার ভালো লাগে না। কি আর করমু, মনটাই চায় বই খাতা বিক্রি করে ক্লাসে লইয়া সাজেক চইলা যাই, কিন্তু জীবন সব কিছু চাইলেই কি পাওয়া যায়? হঠাৎ ফোন চোখে পড়তেই ক্লাসকে মেসেজ দিলাম, স্যার কেমন আছেন? একটু পরে রিপ্লাই আসলো, কি প্রয়োজন? না স্যার, মানে পড়ায় একটু সমস্যা হচ্ছিল। তোমরা অনেক দুষ্টু আমি জানি, তাই বলে বিনা দাওয়াতে খেতে যাবে? আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, আমি দেখেছি তোমাদের, এটা অন্তত আমি আশা করি নাই। স্যার বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, সব দোষ ওই তন্ময়ের। তুমি ছোট নও মিশমি। স্যার আপনি তো পড়ানোর সময় কিছু বললেন না। এই বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। কালকে পড়া না হলে কালকেই শেষ প্রাইভেট, মনে রেখো। স্যার আমার কথাটা একবার শুনুন। আরও কয়েকটা মেসেজ দিলাম, কিন্তু ওপাশ থেকে আর রিপ্লাই আসলো না। শেষমেশ কিনা ক্লাসের কাছেই ধরা পড়তে হলো। আজকে আর পড়া হবে না, কবেই বা হয়। যাই হোক, বই রেখে শুয়ে পড়লাম মন খারাপ করে। সকালে ঘুম থেকে উঠেই ফোন চেক করলাম মেসেজ দিয়েছে কিনা দেখার জন্য। মেসেজ চেক করে দেখি না, দেয়নি। মনটাই আবার খারাপ হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হঠাৎ মনে পড়ল, কালকে তো টাকলা স্যারের সাথে দেখা না করেই চলে এসেছিলাম। আজকে কি হবে রে মিসমিতোর? এসব ভাবতে ভাবতেই কলেজে পৌঁছে গেলাম। শয়তানগুলোরে খুঁজে পেলাম, আর গাছের নিচে অহনা আর মৌ মন খারাপ করে বসে আছে। আর আমাদের অনুরানী বই খুলে পড়ছে। কি রে, তোদের দুজনের কি জামাই মরেছে? ওরা দুজন কিছুই বলল না। উত্তর দিল অনু, পড়াশোনার খোঁজ নাই, জামাই নিয়ে পড়ছে। ফেল করলে কারো কপালে জামাই জুটবো না, মনে রাখিস। দেখ অনু পরমাণু, তুই চুপ থাক, এমনি আমার রহনের মন ভালো নেই। আমি কিছু বলার আগেই তন্ময় আর জিহানও চলে আসলো, কিন্তু দুটোতে এখনো কিছু বলছে না। বুঝলাম এনাদের সমস্যা সমাধান না করলে এভাবেই বসে থাকবে। তাই বললাম, দোস্ত চল একটা প্ল্যান বানাই। অনু বিরক্ত হওয়ার মুখ নিয়ে বলল, আবার কিসের প্ল্যান? অহনা আর মৌয়ের জন্য কিছু করতে হবে, তার জন্য আগে আমাকে একটু ভাবতে দে। আচ্ছা ঠিক আছে। কিন্তু অহনা তুই বল তো, তোর ব্রেকআপ কেমনে হইল? আর কি কোমরে বহিন, আমারে কইলো গান শোনাতে। জীবনে প্রথমবার কেউ গান শুনতে চাইলো আমার থেকে। আমি খুশি মনে একটা গান গায়া শোনালাম।
সে আমার কইলো, তুমি তো অনেক ভালো গান গাইতে পারো। আমি তো বোন তখন মহা খুশিতে তারা ধন্যবাদ দিলাম। একটু পর বলল, তুমি কিন্তু তোমার গান চালিয়ে যেতে পারো। কোথায় গান গাইবো? কেন, রাস্তায় রাস্তায়? মানে? মানে রাস্তায় রাস্তায় গান গেয়ে ভিক্ষা করলে ভালো ইনকাম করতে পারবে। শালা কুত্তার নানা, তোর সাথে ব্রেকআপ, জীবনে যোগাযোগ করবি না আমার সাথে। তারপরে আমার সাথে যোগাযোগ করেনি। তোরাই বল দোস্ত, আমার কোনো দোষ আছে? আমরা সবাই একসাথে বললাম, না, তোর কোনো দোষ থাকতেই পারে না। হে ব্যাটার, ভাগ্য তোর গান শুনতেই পাইছে। কিন্তু এখন তুই কি চাস তাই বল। আমি চাই ও আমাকে মাপ চাইবে, আর তা না হলে আমাকে অপমান করার প্রতিশোধ নিবি তোরা। তন্ময় কিছু একটা ভেবে বলে, হেই বেটা, মিরাজ কারে দেখা সব থেকে বেশি ভয় পাই রে? ওর বাবাকে। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি পেয়ে গেছি। কলেজ শেষে তার সাথে দেখা করতে যাবো আমরা। ক্লাসের বেল পড়ে যাওয়াতে সবাই ক্লাসে চলে যায়। বাঁচা গেল বাব্বা। ক্লাস শেষ করে অহনার থেকে কিছু মেসেজের স্ক্রিনশট নিয়ে মিরাজ ভাইয়াকে খুঁজতে থাকি। একই এলাকায় হয়, বেশি খুঁজতে হয় না, আগে পেয়ে যাই। চায়ের দোকান থেকে জিহান গিয়ে ডেকে আনে। ভাইয়া, ওনার সাথে আপনার কি হয়েছে? বেচারি 3 দিন ধরে না খেয়ে আছে আপনার সুখে। 1 ঘন্টা না খেয়ে থাকতে পারে না সেই মায়া 3 দিন ধরে না খেয়ে আছে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমি জিহানকে চোখ দিয়ে ইশারা করে চুপ করতে বললাম। তারপর নিজেই জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনি অহনার সাথে যোগাযোগ করছেন না কেন? আরে বইন, যোগাযোগ কেমনে করবো, সব জায়গায় ব্লক করে রাখছে। বন্ধুর নাম্বার থেকে কল দিয়েছিলাম, ধরে নাই। ভাইয়া জানেনই তো ও এমনি। আপনি ওরে ওই কথা না বললেও তো পারতেন। আমি কি জানতাম এত কিছু হবে? আমি ওরে মাঝরাতে গান শোনাইতে বললাম, আর ও আমারে ফকিরা যে গান গেয়ে শিক্ষা করে ওই গান গাই শোনাইল। ভাইয়া ও একটু পাগলি আছে, মাথায় বুদ্ধি কম, কিছু মনে করবেন না। আপনার দোষ স্বীকার করে সব ঠিক করে নিয়েন। আচ্ছা, কি আর করার, ভালো তো সত্যি সত্যি বাসি। কথা শেষ করে চলে আসলাম। সবাই মিলে অহনাকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। যাক, ভয়টই আর দেখানো লাগলো না। মিরাজ ভাইয়া আসলেই ভালো। বাড়ি চলে আসলাম। সব কিছুর মধ্যে নিজের সমস্যাটাই বলতে ভুলে গেলাম। একটু পরে ক্লাস পড়াতে আসবে, আগে পড়া রেডি করি। ফ্রেশ হয়ে খেয়ে পড়তে বসলাম। অনেক কষ্টে পড়া শেষ করলাম। তার আসার অপেক্ষায় বসে আছি, কিন্তু কোনো খবরই নাই। একটু পরে ফোনে মেসেজ আসলো। আজকে আমি আসতে পারবো না। মনটা আবার খারাপ হয়ে গেল। কয়েকটা মেসেজ দিলাম, কিন্তু না, আর রিপ্লাই আসলো না। মনে মনে ভাবতে লাগলাম, একটা মানুষ কিভাবে এতটা ইগনোর করতে পারে। কত যুগ পরে আজকে পড়া তৈরি করলাম, আর তিনি আসলেন না। রুমে বসে থেকে এখন আর কি হবে, আম্মুর কাছে গেলাম। আম্মু কি করছো? নাস্তাছি। কিন্তু তুমি তো রান্না করছো। দেখেছিস রাতের রান্না করছি, তাও জিজ্ঞেস করতে হবে কেন? দেখেছি তো, একটু বললেই বা কি হতো। মিসমি, এদিকে আয়। তোর মায়ের মুখ জানিসই তো, নিম পাতা। ভালোভাবে কোনো কথাই উত্তর দেয় না। বাপ বেটি মিলে এখন আমার নামে দুর্নাম কর, যা। কি যে বলো না, আমরা কি তোমার দুর্নাম করতে পারি? অবশ্যই পারো। তোমরা থামো দুজন, মাথা ধরেছে আমার। আম্মু 1 কাপ চা বানিয়ে দাও না প্লিজ। 1 কাপ নয়, 2 কাপ চা খেয়ে আমি বের হব। বাবা মেয়ে মিলে সোফায় বসে গল্প করতে লাগলাম। মিসমি মা, শোন, 9ম শ্রেণীর খাতা এনেছি, একটু দেখে দিস তো। একা একা সব শেষ করতে পারবো না। আচ্ছা বাবা। তোর পড়াশোনা কেমন চলছে? ও ওর মতো চলে, আর আমি আমার মতো চলি। এমন করলে তো হবে না মা, পড়তে হবে। রোদ আসেনি আজকে? না, আজকে আসবে না। চা খেয়ে বাবা বের হয়ে চলে গেল। একটু পরেই আমার বাঁদর বোনটা হাজির। টম অ্যান্ড জেরির মতো লেগে পড়লাম একজন আরেকজনের পিছে। সন্ধ্যার পর ফোন হাতে নিয়ে বসে আছি। ক্রাশকে ফোন করব কি করব না ভাবছি। শেষমেশ করেই ফেললাম। 2 বার দেওয়ার পরে ধরল। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আর আসবেন না স্যার? সালামের উত্তর নিয়ে বলল, যাব কালকে থেকে, এখন ব্যস্ত আছি, রাখি। কিছু বলতে না দিয়েই
কেটে দিল। ভাল লাগে না, কিন্তু কালকে থেকে তো আসবে, মনটা ভালো হয়ে গেল। রুম থেকে বের হতে যাব এমন সময় আবার ফোন বেজে উঠল। ক্রাশ কল ব্যাক করেছে ভেবে দৌড়ে এসে হাতে নিতেই দেখি অহনা। হ্যালো দোস্ত। বল। তোদের আর কিছু করতে হবে না, মিরাজ ভালো হয়ে গেছে। মনে মনে ভাবলাম এই অহনা গহনাটা আসলেই একটা পাগলি। আমি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। আম্মু অনেকবার খাওয়ার জন্য ডেকে গেছে, কিন্তু আমি আর বোন বলে দিয়েছি বাবা আসলে খাবো, তাই আম্মুও হাল ছেড়ে দিয়ে বসে আছে। একটু পরেই কলিং বেল বেজে উঠল। আম্মু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কে? আমি কুত্তা, দরজা খোল গিন্নি। আব্বুর কর্তা বলতে কুত্তা বলাই আমি আর বোন হাসতে হাসতে ফ্লোরে বসে পড়লাম। আম্মু দরজা খুলে চেয়ারে বসতে বসতে বলল, তোর বাবাকে আবার স্কুলে ভর্তি করে দে। সাথে তোমার মাকেও দিও, আমার আবার একা একা ভালো লাগবে না। আমি আর বোন মুখ টিপে টিপে হাসছি। আম্মু আব্বুর দিকে একটু রাগি চোখে তাকাতেই চুপ হয়ে যায়। কে রুমে এসে মনটা কেমন ক্রাশ ক্রাশ করছিল। অনলাইনে কথা মনে হতেই আবার সেই আইডি থেকে মেসেজ দিলাম, ওগো স্বামী তুমি কই? কিন্তু ক্রাশ আমার অনলাইন থেকেও রিপ্লাই করলো না, সিন করে রেখে দিল। মনে মনে বললাম, সব কিছু শোধ তুলমু একদিন, ক্রাশ মশাই তুলমু একদিন। পরের দিন আবির স্যারের ক্লাসে স্যার আমাদের একটু লিখতে দিলেন। সবার আগে মৌ লেখা শেষ করে স্যারকে দিল। স্যার আমার লেখা শেষ। আরে বাহ, দাও দেখি। স্যার কিছু সময় লেখাটার দিকে তাকিয়ে থেকে মৌকে উদ্দেশ্য করে বলল, তোমার লেখা তো অনেক সুন্দর, একদম জাদুঘরে রাখার মতো। আমরা সবাই হাসতে শুরু করলাম স্যারের কথা শুনে। আমাদের মধ্যে মৌয়ের লেখাই বেশি খারাপ। ও কি বুঝলো জানি না, তবে স্যারকে বলল, আসলে স্যার আমার ছোট থেকে ডক্টর হওয়ার ইচ্ছে ছিল, এই জন্যই লেখাটা খারাপ। তাহলে মানবিকে ভর্তি হলে কেন? আসলে স্যার এত পরে কি হবে, একদিন তো মরে যাব। একদিন তো মরেই যাবে, তাহলে খাওয়া দাওয়া করার দরকার কি? তাই কি স্যার? স্যার আর কিছু না বলে সবার খাতা দেখতে লাগলো। ক্লাস শেষ করে অনু বলল, দোস্ত চল আজকে একটু ছাদে যাই, অনেক দিন যাওয়া হয়নি। এখন আমাদের ক্লাস নেই সবাই, তাই রাজি হয়ে গেলাম। আসলে কলেজের ছাদ থেকে কৃষ্ণচূড়া ফুল হাতে পাওয়া যায়। ওর আবার এই ফুলটা অনেক পছন্দের। আমাদের সবার আগে দৌড়ে দৌড়ে যাচ্ছিল অনু। দাঁড়াও। পেছনে তাকিয়ে দেখি বাংলা স্যার আসছে। আমাদের বলে, 3 তলা সিঁড়িতে কাজ হচ্ছে, উপরে যাওয়া ঠিক হবে না, ক্লাসে যাও সবাই। অনু এতক্ষণে অনেকটা চলে গেছে। আমরা সবাই একসাথে ডাকতে থাকি, আরে অনু থাম থাম, পড়ে যাবি। কে শুনে কার কথা। ও আমাদের কোনো কথাই শুনলো না, দৌড়াতে থাকলো। হঠাৎ অনুর চিৎকার শুনে আমরা ভয় পেয়ে যাই। সবাই মিলে দৌড়ে ওপরে চলে যাই। আমাদের পেছন পেছন স্যারও আসলো। গিয়ে দেখি তার হাতে থাকা বইটি সিঁড়ি থেকে পড়ে গেছে, আর তার জন্য শয়তান মহিলা এত জোরে চিৎকার দিচ্ছে। সব সময় হাতে ওর একটা না একটা বই থাকবে, বইও সব সময় যত্ন করে রাখে। সব কিছু ঠিকই আছে, তাই বলে এত জোরে চিৎকার দিবি? আমরা কিছু বলার আগেই স্যার একটা ধমক দিয়ে বলল, তুমি কি ছোট বাচ্চা, এভাবে কেউ চিৎকার দেয়, তাও একটা সামান্য বিষয়ে? আরও 2-3টা কথা শুনিয়ে স্যার চলে গেলেন। আমরাও চুপ না থেকে এবার বললাম, আর একটু হলেই আমাদের প্রাণ পাখিটা টাটা বাই বাই করে চলে যেত। এত জোরে চিৎকার দিলি কেন বল? সবাই মিলে এমন করছিস কেন? জানিসই তো বই আমার অনেক প্রিয়। আমরা কেউ কিছু না বলে চলে আসলাম। ও আমাদের পেছন পেছন আসছিল আর নানাভাবে বোঝাতে চেষ্টা করছিল, কিন্তু আমরা কেউ কথা বলছিলাম না। এবারও কেঁদেই দিল। দোস্ত তোরা এমন করছিস কেন? আমি বুঝতে পারিনি তোরা এত ভয় পাবি। কি করলে মাফ করবি বল? আমরা কিছু বলার আগেই মৌ বলে, তোর লেখা সুন্দর, তুই আমাকে একটা চিঠি লিখে দিবি, আমি স্যারকে দেব। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সব কিছু সুন্দর মতো বিস্তারিত লিখে দিবি। মৌয়ের কথা ভেবে আমরা সবাই একমত হলাম। অনু সুন্দর করে চিঠি লিখে দিল। আবির স্যারের ক্লাস শেষে জিহান চিঠিটা স্যারকে দিয়ে আসলো। স্যার কিছু না বলে নিয়ে চলে গেল। এখন ভূগোল স্যার আসলো, এসেই আমাকে বলল, মিশমি তুমি দাঁড়াও। আমি চুপচাপ ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে বললাম, স্যার আসলে সেদিন। তাক কিছু বলতে হবে না,
এখন আমাকে নকল করে দেখাও তো। স্যার সরি, আর হবে না। আমি দেখাতে বলছি। না স্যার। ওকে, আজকে আমার পুরো ক্লাস টাইম তুমি দাঁড়িয়ে থাকবে। চুপচাপ দাঁড়িয়ে আছি, কি আর করার। বন্ধুদের দিকে তাকাতেই ওরা একসাথে স্যারকে বলল, স্যার আজকের মতো ছেড়ে দিন না। তোরা চুপ থাক, নইলে সবাইকে একসাথে দাঁড় করিয়ে রাখবো। সাথে সাথে শয়তানগুলো চুপ হয়ে গেল, আর কিছুই বলল না। স্যারকে জিহাইন না তো আমাকে উদ্দেশ্য করে বলল, এই মিশমি, ঠিক মতো দাঁড়া। সবগুলারই একসাথে দেখা নিলাম। আপনা টাইম আয়েগা। হঠাৎ তখন একটা গান মনে পড়ে গেল। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পরে হলো রে। ক্লাস শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এমন সময় আবির স্যার আমাদের সবাইকে ডাক দিলেন। আমাদের সবার সামনে মৌকে বলতে শুরু করলো, দেখো মৌ, তুমি আমার থেকে অনেক ছোট। আমার মায়ের রাস্তায় তোমাকে দেখে পছন্দ হয়েছিল, তাই তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তিনিও রাজি হয়ে গিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় কি জানো, আমি অনেক পরে বিষয়টা জানতে পারি। মা আমাকে না জানিয়ে এত কিছু করে ফেলেছিল, নাম্বার পর্যন্ত দিয়েছিল। মাকে অনেকভাবে বোঝানোর পরেও মানতে নারাজ। কিন্তু আমি বিয়েটা ভাঙার উপায় খুঁজছিলাম। বয়সে এত ছোট মেয়েকে বিয়ে, তাও একজন শিক্ষক হয়ে। আমি কিছুতেই এই বিয়েটা করতাম না। সেই কাজ তোমরাই করে দিলে। আমাকে যখন জিহান ফোন দিয়ে তোমাদের কথা বলল, আমি তখনই বুঝতে পেরেছিলাম ও মিথ্যা বলছে। তবে আমি কিন্তু মিথ্যা বলি নাই। আমার একটা গার্লফ্রেন্ড আছে, সে আমাকে অনেক ভালোবাসে। আমার সফলতা পর্যন্ত ও আমার পাশে ছিল। অনেক বিয়ে আসতো ওর অনেক ভালো পরিবার থেকে, কিন্তু ও আমাকে ছেড়ে যায়নি। তাই আমি ওকে কখনো ছাড়বো না। তোমার হয়তো আমাকে দেখে ভালো লেগেছে, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক নয়। সামনে তোমার সুন্দর ভবিষ্যৎ। এবার মৌ মুখ খুলল, স্যার, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি আমার কথায় কষ্ট পেলে? না স্যার, আপনার প্রতি আমাদের সম্মান বেড়ে গেল। স্যার আমাদের আরও কিছু কথা বলে চলে গেল। সত্যি অনেক ভালো লাগছে। স্যারের মতো করে ভাবতে পারে কয়জন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মৌকে জিজ্ঞেস করলাম, তোর কি খারাপ লাগছে? না তো স্যার, খারাপ ব্যবহার করলে খারাপ লাগতো, তবে এখন খারাপ লাগছে না। হঠাৎ তন্ময়কে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করলাম, কি রে তুই কি ভাবছিস? হঠাৎ তন্ময়কে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করলাম, কি রে তুই কি ভাবছিস? মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ এসে বলুক, কিসের এত চিন্তা তোমার, আমি আছি তো, চিন্তা করো না। এই নাও 2 কোটি টাকা, ইচ্ছে মতো খরচ করো। ওর কথা শুনে হেসে ফেললাম। সবার সাথে কথা বলতে বলতে বাড়ি চলে আসলাম। 1 ঘন্টা যাবৎ চুপচাপ বসে আছি, ভালো লাগছে না। বোন বাড়ি থাকলে তাও মারামারি করতে পারলে একটু ভালো লাগতো। এসব ভাবতে ভাবতেই বোন হাজির। আজকে তার নাকি স্কুলে ভালো লাগছিল না। নিজেদের কাজে লেগে পড়লাম দুজন। আজকে ক্লাস পড়াতে এসেছে, কিন্তু পড়ার বাইরে একটা কথাও বলছে না। এভাবে আর নেওয়া যাচ্ছে না, তাই বললাম, স্যার আপনি কি রাগ করেছেন? না, রাগ করব কেন? বিনা দাওয়াতে খাওয়ার জন্য? না, আমি তোমার উপর রাগ করতে কেন যাব? পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। এটাই শেষ কথা। আর কিছুই বলল না। পড়ানো শেষ করে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, একটা মানুষ কিভাবে এতটা রেগে থাকতে পারে। রাতে আব্বুর সাথে খাতা দেখছিলাম, 9ম শ্রেণীর। আমার মাথায় একটা কথা আসতেই আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু তুমি এখনো পর্যন্ত কতজনকে রক্তদান করেছো? এই তো মা, 5-6 জন হবে। মাত্র? আর আমি তো লাখ লাখ রক্তদান করি। কি? কিভাবে? আর কাদের? কেন? মশাদের। আমার কথা শুনে আব্বু একটা অট্ট হাসি দিল। তখনই রুমে বোন আসলো। বাবা ওকে উদ্দেশ্য করে বলল, 14 ডিসেম্বরে কি হয়েছিল জানো? হ্যাঁ জানি তো, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। একদম ঠিক। এবার আমি বললাম, তারপর কি হয়েছিল বলতো? তারপর আর কি হবে, আমি আবারও জন্মগ্রহণ করলাম। আমি আর আব্বু ওর কথা শুনে হতবম্ব হয়ে কিছু সময় তাকিয়ে থাকলাম। তারপর 3 জন একসাথে হেসে ফেললাম। পরের দিন সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার, ধরার আগেই কেটে গেল। আবার শুয়ে পড়লাম। সাথে সাথে আবার ফোনটা বেজে উঠলো। রিসিভ করে জিজ্ঞাসা করলাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কোনো কথা বলছে না, ফোন দিয়ে চুপচাপ আছে।
আরে পাগল নাকি? ফোন দিয়ে কথা বলেন না কেন? ফোন কেটে ব্লক করে দিলাম। একটু পরেই আরেকটা অচেনা নাম্বার থেকে মেসেজ দিল। তুমি ব্লগ দিতে দিতে হাঁপিয়ে যাবে, তবুও আমার নাম্বার শেষ হবে না। মেসেজটা দেখে খুব অবাক হলাম। কোনো কিছু না ভেবেই রিপ্লাই দিলাম, কে আপনি? আমি কে সেটা বড় বিষয় নয়, তুমি আমার কে সেটা বড় বিষয়। হাজব লোক একটা। আমি তোর কে রে? একদমই তুই বলবে না, তুমি আমার ক্রাশ। 1000 বার তুই বলবো? কে রে তুই? আর কোনোদিন মেসেজ দিবি না। আজাইরা লোকজন, খেয়ে দিয়ে তো কাজ নেই বলেই আবার ব্লক করে দিলাম। মনে মনে ভাবছি, আমার ওপর ক্রাশ খাওয়ার লোক পাত্তা পায় না, আর আমার ক্রাশ আমার এই পাত্তা দেয় না। দেখতে দেখতে প্রায় 1 মাস পার হয়ে গেল। ক্রাশের অপেক্ষায় বসে আছি। একটা চিঠি লিখেছি, আজকে তাকে প্রপোজ করব। আইডিয়াটা আর আমার না, আমার শাশুড়ি আম্মাই, তিনিই আমায় বলেছেন চিঠি লিখতে। কিছুদিন আগে ক্রাশের বাড়ি গিয়েছিলাম, সে অবশ্যই বাসায় ছিল না, শুধু শাশুড়ি আম্মাই ছিল। ক্রাশের বাড়ি থেকে বের হওয়ার সময় মগার মায়ের সাথে দেখা হয়েছিল। আমারে দেখা আর ছাড়বেই না, টেনে বাড়ির মধ্যে নিয়ে যেতে লাগছিল। কোনো মতে শাশুড়ি আম্মা বাঁচিয়ে দিয়েছিল। এসব ভাবতে ভাবতেই ক্রাশ এসে হাজির। আমাকে বই বের করতে বলে বসে পড়ল। আমি কেমনে চিঠিটা দিব ভাবছি, অনেক নার্ভাস লাগছে। ইংরেজি বইয়ের মধ্যে রেখে তার হাতে দিয়ে বললাম, স্যার 150 পৃষ্ঠাটা একটু বুঝিয়ে দিন। ঠিক আছে, বই দাও। বই দিয়ে চুপচাপ তাকিয়ে আছি, কি রিয়াকশন দেয় দেখার জন্য। চিঠিটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? স্যার এটা আপনার জন্য। চিঠি হাতে নিয়ে দেখে কিছু না বলে বের হয়ে গেল। আমি অবাক চোখে তাকিয়ে আছি, এটা কি হলো? আজ 3 দিন যাবৎ ক্লাসের কোনো খবর নেই, পড়াতে আসে না, মেসেজ দিলেও রিপ্লাই করে না, ক্লাসেও মন বসছে না। বন্ধুদের সাথে গাছতলায় বসে আছি। ক্লাসের খবর নিতে জিহান আমার থেকে নাম্বার নিয়ে ফোন দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জিহান। ওয়ালাইকুম আসসালাম, চিনতে পেরেছি। তুমি হঠাৎ কোনো সমস্যা? না ভাইয়া, আসলে আপনি মিশমিকে পড়াতে আসেন না কেন? আমি 1 মাসের জন্যই বাসায় গিয়েছিলাম। বাসায় থেকে ক্লাস করেছি এই মাসটা, কিন্তু প্রতিদিন তো জার্নি করা সম্ভব হয় না। কিছুদিন পরেই পরীক্ষা আমার। মিশমিকে বলে দিও আমি আর ওকে পড়াতে যেতে পারবো না। আজকেই ওর আব্বুকে ফোন দিয়ে বলে দিতাম। জিহান কিছু বলার আগেই আমি হাত থেকে ফোন নিয়ে বলল, তাহলে কি আর আপনার সাথে দেখা হবে না? হবে। কিভাবে? তুমি আমার ভার্সিটিতে ভর্তি হলে অবশ্যই আমার দেখা পাবে। যদি চান্স না পাই? পেতেই হবে, ভালো করে পড়াশোনা করো, আমি তোমার অপেক্ষায় থাকব। আমার চিঠির উত্তর? সময় হলে পাবে। কিন্তু আর কিছু না শুনেই ফোন কেটে দিল। মনটা আমার খারাপ হয়ে গেল। এতদিন অপেক্ষা করতে হবে? আমার মনের অবস্থা বুঝে অনু বলে, আরে দোস্ত, মন খারাপ করিস না। ভাইয়া যখন বাড়ি আসবে তখন তুই গিয়ে দেখা করে আসবি। আচ্ছা ঠিক আছে। কলেজ শেষে আজকে ক্লাসের বাড়ি যাচ্ছি সবাই মিলে। শাশুড়ি আম্মা আমাদের দেখে অনেক খুশি হলেন। আমাকে চুপচাপ থাকতে দেখে বললেন,